নিঃশব্দে ভোট কারচুপির আর একটা ধাপ কি সেরে ফেললেন নরেন্দ্র মোদী? নির্বাচন কমিশনের একটি ধারার ছোট্ট একটা সংশোধন, আর তাতেই পাকাপাকি নিয়ম হয়ে গেল নির্বাচন কমিশন আপনাকে আর কাগজ দেখাবে না। সহজ করে বললে, নির্বাচনে কোনো রকম অনিয়মের কোনো অভিযোগ নির্বাচন কমিশন শুনবে কি শুনবে না তা এবার তারা নিজেরাই স্থির করবে। মানে শুনলে শুনবো, না শোনার ইচ্ছে হলে শুনবো না। বিরোধী পক্ষ বা কোনো সংগঠন বা আম জনতার অভিযোগ নিয়ে যাতে আর ভাবতে না হয় নির্বাচন কমিশনকে, তার একটা চমৎকার বন্দোবস্ত করে নিয়েছেন নরেন্দ্র মোদী। ঘোড়াকে ঠুলি পরিয়ে দেওয়া হলে ঘোড়া শুধু একদিকই দেখতে পায়। নির্বাচন কমিশনের সেই ঠুলি আসলে একটা ধারা। এই ধারার বলেই নির্বাচন কমিশন এখন এতটাই বলিয়ান যে পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের সূর্যাস্ত হওয়া এখন কি সময়ের অপেক্ষা? প্রশ্নটা উঠেছে বিরোধী পক্ষ এবং স্বাধীন সংবাদ মাধ্যমে। আর এই বিষয়টি নিয়েই আজকের এই এপিসোড। বিষয়টি বোঝা এবং এ নিয়ে নিজের মতামত তৈরি করা আমাদের মতো সাধারণ মানুষের জন্য খুবই দরকার। কারণ এই সংশোধনে যাদের অধিকার সবচেয়ে ছেঁটে দেওয়া হলো তারা হচ্ছেন আমি, আপনি এবং আমাদের মতো আমজনতা। আর এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে হবে আমাদেরই। পুরো বিষয়টা তাই অত্যন্ত সহজ ভাষায় আপনাদের কাছে তুলে আনবো এই ভিডিওটিতে। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরো মানুষের কাছে। স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ঘটনার সূত্রপাত কোথা থেকে, প্রথমে আসবো সেই কথায়। হরিয়ানা বিধানসভা ভোটে নানা অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মেহমুদ প্রাচা হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তিনি এই ভোটের গণনার সিসিটিভি ফুটেজ ও 17C ফর্ম দেখতে চেয়ে আবেদন করেন। তার ধারণা এই দুটো তথ্যের মধ্যেই লুকিয়ে আছে গোলমালের বীজ। এই দুটো পেলেই তিনি এই গোলমালের স্বরূপ জনগণের কাছে আনতে পারবেন। তার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টও নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় প্রাচা সাহেবকে সিসিটিভির ফুটেজ এবং 17C ফর্মটি দেখতে দেওয়া হোক। কিন্তু এরপরেই খেলা জমে ওঠে। এই তথ্যকে এত সহজে নিজেদের ঝুলি থেকে বের করে দেবে নির্বাচন কমিশন? তাই 24 ঘন্টার মধ্যেই নির্বাচন কমিশন একটি নিয়মের সংশোধনী চেয়ে কেন্দ্রীয় সরকারের আইন মন্ত্রকে আবেদন করে এবং তা বিদ্যুৎ গতিতে মঞ্জুরও হয়ে যায়। কি আছে এই সংশোধনে? শুনলে অবাক হবেন। এই সংশোধনে বলা হচ্ছে নির্বাচন কমিশন এখন আর এই সব তথ্য দিতে বাধ্য নয়। মানে সোজা কথায় এই তথ্য প্রাচা সাহেবকে দেওয়া হবে না। ভোট মানেই তার সঙ্গে জড়িয়ে রয়েছে জনতার মন মানসিকতা। ফলে জনতার সঙ্গে তালমিল করেই নির্বাচন কমিশনে এমন কিছু নিয়ম রয়েছে যা জনতার ভালো মন্দের সঙ্গে জড়িত। পুরো নির্বাচন প্রক্রিয়ায় কতটা স্বচ্ছতা আছে তা জানার অধিকার জনতার রয়েছে। 1961 সাল থেকে এই নিয়মই চালু আছে। কিন্তু হরিয়ানা হাইকোর্টের রায়ের পরে রাতারাতি এই নিয়মটি বদল করা হলো কেন? এবার শুনুন এই সংশোধনের কারণ হিসেবে কি যুক্তি দিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের যুক্তি, সিসিটিভি ফুটেজ ভোটারদের নিরাপত্তার কারণে দেওয়া যাবে না। সিসিটিভি ফুটেজের সঙ্গে ভোটারদের নিরাপত্তার প্রশ্ন কোথায় তা নিয়ে আপনার মাথা গুলিয়ে যাচ্ছে? তাহলে নির্বাচন কমিশনের যুক্তির পরের ধাপটি শুনুন। নির্বাচন কমিশন বলছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি দিয়ে যে কোনো ভোটারের ছবি তৈরি করে তাকে বিপদে ফেলা যেতে পারে, তাই এই ফুটেজ দেওয়া যাবে না। মানে কিছু বুঝলেন? প্রথমত, বুথের ভেতরে যে জায়গায় ইভিএম থাকে সেখানে সিসিটিভি থাকে না গোপনীয়তার কারণেই। বাকি সমস্ত কেন্দ্রটিকে সিসিটিভির আওতায় এনে ফেলা হয়। ভোটের আগে বা পরে সেখানে কেউ ঝামেলা করছে কিনা বা ইভিএম বদলে দিচ্ছে কিনা সেটাও দেখা যায় ওই সিসি ক্যামেরাতে। এতে ভোটারের নিরাপত্তার প্রশ্ন উঠল কি করে? আর যদি সিসি ক্যামেরার ফটো থেকে এআই ব্যবহার করে তাদের নিরাপত্তার সমস্যা তৈরি করা হয়, তবে তা তো ভোটের লম্বা লাইনের যেসব ছবি সংবাদ মাধ্যমে তুলে থাকে সেখান থেকে কি করা যায়?
বিভিন্ন বুথের বাইরে ভোটের লম্বা লাইনের ফটো তো আমরা হামেশাই সংবাদ মাধ্যমে দেখে থাকি। আর সেই সব ছবির ক্ষেত্রে তো এই নিরাপত্তার প্রশ্ন কখনো তোলা হয়নি। আমাদের দেশের মানুষ তো রীতিমতো উৎসবের মেজাজে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে থাকেন, ছবি তোলেন এবং তোলান। মিডিয়ায় সরাসরি দেখা যায় কারা ভোটের লাইনে গিয়ে দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ ভোটারদের ছবি সহজলভ্য। এআই প্রযুক্তি ব্যবহার করে ম্যানুপুলেট করতে গেলে যে কোনো ভোটের লাইনের ছবি তুলে আনলেই তো সেটা করা যায়। তার জন্য সিসি ক্যামেরার ফুটেজ নির্বাচন কমিশন থেকে চেয়ে আনতে হবে কেন? আসলে 1961-তে যে নিয়ম করা হয়েছিল সেখানে স্বাভাবিকভাবেই ডিজিটাল ক্যামেরা বা ইভিএম ইত্যাদির কথা ছিল না। 17C ফর্মেরও কোনো উল্লেখ ছিল না। ভোটের দিন ভোট শেষ হলে ওই ইভিএমে মোট ভোট প্রাপ্তির সংখ্যা এই ফর্মে লেখা হয়ে থাকে, সময়ের হিসেব থাকে। বিভিন্ন দলের নির্বাচনী এজেন্টের সামনে প্রিজাইডিং অফিসার যখন ইভিএম সিল করেন তখন এই 17C ফর্মটি এজেন্টদের সই করতে হয়। হাইকোর্টের মামলাকারী মেহমুদ প্রাচা এটাই দেখতে চেয়েছিলেন। তার বক্তব্য ছিল জনগণের এটা জানার অধিকার আছে, আর এটা জানলেই দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। এখন প্রশ্ন, এই তথ্য দিতে আপত্তি কেন নির্বাচন কমিশনের? তর্কের খাতিরে যদি ধরেও নি সবকিছু ঠিকঠাকই হয়েছে, কোথাও কোনো গোলমাল কারচুপি হয়নি, তবে তো তাদের এই তথ্য প্রকাশ করে জনগণের সামনে তা আনা উচিত। কেন তারা এই সংশয় আরো বাড়িয়ে দিচ্ছে? কেন সবার মনে হচ্ছে এই তথ্য নির্বাচন কমিশন কিছুতেই হাতছাড়া করতে চাইছে না? সিসি ক্যামেরার ফুটেজ যে ভয়ঙ্কর একটা অস্ত্র এবং তা সঠিকভাবে ব্যবহার করা গেলে অনেক দুর্নীতি যে ধরা পড়ে, তার উদাহরণ কিন্তু চণ্ডীগড়ের মেয়র ইলেকশনের সময় হাতে নাতে প্রমাণ হয়ে গিয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই কারচুপি করেও কিন্তু বিজেপিকেই জেতানো হয়েছিল। হাতে নাতে প্রমাণ পাওয়ার পরে সুপ্রিম কোর্ট তা বাতিল করে দেয়। সেখানে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ছিলেন বিজেপিরই এক নেতা। সিসিটিভিতে দেখা গিয়েছিল তিনি বিপক্ষের বৈধ ভোটগুলো ক্রস করে বাতিল করছেন। সিসি ক্যামেরার ফুটেজ না থাকলে তার দুর্নীতি কিন্তু ধরাই পড়তো না। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, প্রকাশ্যে জনমত পাল্টে দিয়ে ধরা পড়ার পরেও ওই ব্যক্তির কোনো রকম শাস্তি কিন্তু আজ পর্যন্ত হয়নি। প্রচুর তর্জন গর্জন করলেও তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তার কোনো শাস্তির ব্যবস্থাই করতে পারেননি। কেন তা করা গেল না তা কিন্তু আজও রহস্য। সাধারণ মানুষের করের টাকায় তাদের রায় ভোট বাক্সে ঠিকমতো প্রতিফলিত হচ্ছে কিনা তা জানার হক এই দেশের প্রতিটি নাগরিকের আছে, আর তারা এইসব তথ্য জানতে চাইতেও পারেন নির্বাচন কমিশনের কাছে। কিন্তু এখন এই নতুন সংশোধনীর ফলে নির্বাচনে কোনো রকম অনিয়মের ঘটনা ঘটলেও তা জানার অধিকার হারাচ্ছেন সাধারণ মানুষ এবং বিরোধী পক্ষ। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশে এমন অনায়াসে এই অধিকার ছিনিয়ে নেওয়ার ভাবনার মধ্যেই কি গলদ নেই? কেন এই তথ্য দেওয়া হবে না এবং তার পেছনে নিতান্ত জোলো এবং হাস্যকর যুক্তি দেওয়ার কারণ নিয়েও সাধারণ মানুষের মনে তাহলে কেন সংশয় জাগবে না বলতে পারেন? বিশেষ করে এই নির্বাচন কমিশনের নিয়োগের প্রক্রিয়াটির মধ্যেই যখন একটা বড়সড় প্রশ্নচিহ্ন তুলে রেখেছেন স্বয়ং নরেন্দ্র মোদী নিজেই। কিরকম? এবার আসবো সেই প্রসঙ্গে। এই লোকসভা ভোটের আগেই নির্বাচন কমিশন নিয়োগ করেছেন স্বয়ং নরেন্দ্র মোদী। মানে যে ছাত্রটি পরীক্ষায় বসছে সেই ঠিক করছে তার পরীক্ষক কে হবেন। হ্যাঁ, নির্বাচন কমিশনার নিয়োগের জন্য একটি লোক দেখানো 3 সদস্যের কমিটি আছে। সেই কমিটিকে প্রথমে লুট করে নিয়েছেন নরেন্দ্র মোদী লোকসভায় একটা বিল সংশোধন করিয়ে। সংশোধনের আগে নিয়ম ছিল নির্বাচন কমিশন ঠিক করার 3 সদস্যের এই কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অর্থাৎ শাসক ও বিরোধীদের সমান সংখ্যক প্রতিনিধি নির্বাচন কমিশনে থাকবেন। আর এই ব্যবস্থা নিয়ে বা এই ব্যবস্থায় নিয়োগ হওয়া নিয়ে কোনোদিন কোনো বড় ধরনের অভিযোগ ওঠেনি। এমনকি 10 বছর আগে খোদ নরেন্দ্র মোদীও এই ব্যবস্থার মধ্যে দিয়েই মনমোহন সিংয়ের কংগ্রেস সরকারকে সরিয়ে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু তিনি গত লোকসভা নির্বাচনের আগে 3 সদস্যের ওই কমিটি থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে সেখানে ঢোকান নিজের ক্যাবিনেটের একজন মন্ত্রী অমিত শাহকে। মানে মোদী অমিত শাহ যাকে চাইবেন তিনি নির্বাচন কমিশনার হবেন।
বিরোধী নেতা তাতে আপত্তি করলেও সবসময় তিনি 2-1 ভোটে হারবেন। অর্থাৎ পুরোটাই প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে আনার প্রথম ধাপটি আগেই করা হয়েছিল, এবার ধাপে ধাপে বাকিগুলো করা হচ্ছে। আর তাই ভারতের নির্বাচনের ইতিহাসে 2014 আগে খোলাখুলি ধর্মীয় বিভাজন, ব্যক্তিগত কুৎসা এত মারাত্মকভাবে কখনো হয়নি। এ বিষয়ে দলকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নরেন্দ্র মোদী নিজে। নির্বাচন কমিশন প্রতিটি ক্ষেত্রেই চোখ বুজে থেকেছে। যে জরুরি অবস্থার কথা তুলে বিজেপি কংগ্রেসকে বারবার আক্রমণ করে থাকে, সেই সময় এলাহাবাদ হাইকোর্টের ঘটনাটি এখানে উল্লেখ করা যায়। ইন্দিরা গান্ধীর কাছে ভোটে হেরে গিয়েছিলেন জনতা দলের নেতা রাজনারায়ণ। এরপরে এলাহাবাদ হাইকোর্টে রাজনারায়ণ তার পিটিশন দাখিল করেন ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে। তার অভিযোগ ছিল ভোটের সময় ইন্দিরা গান্ধী সরকারি প্রতিপত্তি ব্যবহার করেছিলেন। কোর্ট নির্বাচন কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে ইন্দিরা গান্ধীর নির্বাচনকে বাতিল করে দিয়েছিল, যার জেরে তাকে প্রধানমন্ত্রী পদ ছাড়তে হয়। তখন অবশ্য দেশে এসব হতো, কিন্তু এখন সে রামও নেই, সে অযোধ্যাও নেই। নরেন্দ্র মোদী তথা শাসক শিবির খুব ভালো করে জানে ভোটে জিতে আসাটাই আসল কথা। ভোটে জিতে এলে মোদীর দেওয়ার কোনো গ্যারান্টি নিয়েই স্বয়ং মোদীকেও আর মাথা ঘামাতে হয় না। ডিজেল, পেট্রোল এসব জ্বালানির দাম অনায়াসে বাড়ানো যায়, কর্পোরেটের বন্ধুর জন্য বিদ্যুতের বিল বাড়ানো যায়, কৃষকের ন্যায্য অধিকার, শস্যের সহায়ক মূল্যের কথা না শুনলেও চলে, যে কোনো বস্তুর উপর যত খুশি ট্যাক্স বসানো যায়, জীবনদায়ী ওষুধ কিংবা জীবন বীমা বা মেডিক্লেমের প্রিমিয়াম অস্বাভাবিক হারে বাড়ানো যায়। একটা ছোট্ট উদাহরণ এখানে দিয়ে রাখি, চাকরি প্রার্থীদের চাকরির আবেদনপত্রের উপরও জিএসটি বসানোর একটি উদাহরণ কিন্তু প্রকাশ্যে এসেছে। বিশ্বগুরু প্রধানমন্ত্রী কি এখন এতটাই আত্মবিশ্বাসী যে তিনি যে কোনো ভোটে অনায়াসে জিততে পারবেন? তা না হলে পপকর্নে 18% জিএসটির কথা তারা অনায়াসে ভাবতে পারেন? অনায়াসে ভুলে থাকতে পারেন মণিপুর প্রসঙ্গ? মাত্র কয়েক বছর আগে হলে এই সমস্ত বিষয় নিয়ে ভারতের মেইন স্ট্রিম মিডিয়া ঝড় তুলত, বড় করে হেডলাইন হতো, জনমত তৈরি হতো। সেই জনমত আছড়ে পড়ত ব্যালট পেপার বা ইভিএমে, সরকারের টনক নড়ত। এই অনিয়ম এবং ট্যাক্সের বিপুল চাপের বিরুদ্ধে আপনি কথা বলবেন? একসময় বলা হতো জনতার একটি ভোটে সরকার বদলে ফেলা যায়, কিন্তু জনতার সেই ভোটটি যদি লুট হয়ে যায় কোনো এক মন্ত্র বলে, তবে জনতার সঙ্গে সম্পর্কিত সমস্ত কিছুই কিন্তু উপেক্ষা করে থাকা যায়। নরেন্দ্র মোদী বা বিজেপির পক্ষে অস্বস্তিকর কোনো প্রসঙ্গ সংসদে তোলা যায় না, আদালত সেই প্রসঙ্গ তুলতে দেয় না, মিডিয়ায় সেই প্রসঙ্গ ওঠেই না। তাহলে জনগণ কোথায় যাবেন? তাদের শেষ আশ্রয় ছিল তো ভোট। নির্বাচন কমিশন কি সেই জনমতকেও এবার ধোঁয়াশার আড়ালে নিয়ে যেতে চলেছে? তারা যে অস্বচ্ছতা তৈরি করেছে তার দায় তাহলে কে নেবে? এই গণতান্ত্রিক দেশে খাল কেটে কি স্বৈরতন্ত্রের ভূত এত সহজে আনা যাবে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।